বাংলাদেশের মিডিয়া জগতের পাওয়ার কাপল যাদেরকে বলা হয় মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা, যাদের আমরা এতদিন প্রগতিশীলতার আইকন ভেবে মাতামাতি করেছি, রীতিমতো তাদেরকে একদম আইডল বানিয়ে ফেলেছি, কিন্তু তাদের পর্দার পেছনে যে নোংরামির গল্প আছে এটা যদি আপনারা শুনেন আপনাদের রক্ত একদম শীতল হয়ে যাবে। গত 15 বছর বাংলাদেশের সরকারি অর্থ লুটপাটের একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক সিন্ডিকেট গড়ে তুলেছিল এই নুসরাত ইমরোজ তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকী। এদের একটা ভাই বেরাদার গ্রুপ ছিল। এই গ্রুপটা মূলত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে নিয়ন্ত্রণ করত। তিশা অনেক গুণী অভিনেত্রী, এটা জানেন, কিন্তু এর পেছনে তার যে একটা কুৎসিত চরিত্র আছে সেটা কি আপনারা জানেন? এই তিশা এক সময় ক্যামেরাম্যান রাজু রাজের সাথে ঘর ছেড়ে পালিয়েছিল, আপনারা কি সেটা জানেন? এমনকি রাজু রাজের ঘরে তিশার একটা সন্তান হয়েছিল যাকে ফেলে রেখে পরবর্তীতে সে আবারও ফারুকীর কাছে ফিরে আসে। ফারুকীর ব্যক্তিগত অক্ষমতা, একথা বলতে হয় না, ব্যক্তিগত বিষয়, তবুও বলতেই হচ্ছে। ফারুকীর যেটা ঠিকঠাক কাজ করে না এবং তার একটা ভিন্ন ধর্মী অভিরুচি আছে। ফারুকী একজন এইসব কারণে নুসরাত ইমরোজ তিশার বেপরোয়া জীবনযাপনের তালিকা অনেক বেশি লম্বা। প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, এ দুজন থেকে শুরু করে অসংখ্য অভিনেতা, তার মধ্যে আছে আফরান নিশো, অপূর্ব, এরা রীতিমতো তিশার প্রেমিকের তালিকার মধ্যে ছিল। এছাড়াও মিডিয়ার একাধিক রথী এবং মহারথী তিশার প্রেমিকের তালিকায়। তিশা ফারুকী দম্পতির যে বর্তমান সন্তান তার জন্ম হয়েছে IVF পদ্ধতি ব্যবহার করে ভারতে, কারণ ফারুকী অক্ষম। যদি ফারুকী সন্তান দানে সক্ষম হতো তবে কেন তাদের সন্তান IVF পদ্ধতি ব্যবহার করে জন্ম নেওয়া হলো? এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দিয়ে যাবেন। জুনায়েদ আহমেদ পলকের সাথে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে ফারুকী ও অমিতাভ রেজা গত 15 বছর ধরে সরকারি সব প্রজেক্ট কুক্ষিগত করেছে। বাংলাদেশ টেলিভিশন BTV শিল্পকলা এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রায় 110 কোটি টাকা লুটে নিয়েছে এই ফারুকী তিশা চক্র। এইটা ছোট্ট বিষয়, এর থেকে অনেক গভীর, অনেক বড় অপকর্মের সাথে সম্পৃক্ত ফারুকী তিশা চক্র। ইউনূসের 1.5 বছরের শাসনামলে অসংখ্য প্রজেক্টের নামে অর্থ আত্মসাৎ করে BTV এবং শিল্পকলাকে দেউলিয়া বানিয়ে ছেড়েছে ফারুকী তিশা সিন্ডিকেট, অর্থাৎ তাদের তথাকথিত ভাই বেরাদার সিন্ডিকেট। 24-এর আন্দোলনে যাদের হিরো বানানো হয়েছে সেই আবু সাইদ মুগ্ধর ঘটনা প্রবাহের প্রত্যেকটা ইমোশনাল স্ক্রিপ্ট আড়াল থেকে সৃষ্টি করেছে অমিতাভ রেজা এবং মোস্তফা সরোয়ার ফারুকী। 36শে জুলাইয়ের প্রবক্তা সেজে ফারুকী যখন অস্ট্রেলিয়ায় 5 মাস কাটিয়ে ডিপ স্টেটের টাকায় বাড়ি কিনে দেশে ফিরল, তখন সে জানতো তার উপদেষ্টা পদ মোটামুটি নিশ্চিত। আওয়ামীপন্থী যারা সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ছিলেন তাদের একটা গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে, আলো আসবে। এই গ্রুপের স্ক্রিনশট ফাঁস করা ছিল জনমত সম্পূর্ণরূপে নিজেদের দিকে ঘুরিয়ে নেবার একটা সুকৌশলী চাল, যেটা সম্পন্ন করেছিল মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা। 2004 সাল থেকে ফারুকী তার এক বিশাল অনুসারী বাহিনী তৈরি করেছে। রেদওয়ান রনি, চরকির হুতা, আদনান আল রাজীব, অভিনেত্রী মেহজাবিনের হাজব্যান্ড আশফাক নিপুণ, গত কয়েক মাস পূর্বে যার অশ্লীল ভিডিও চ্যাট ভাইরাল হয়েছিল। মোস্তফা কামাল রাজ, গুণী পরিচালক ফারুকীর খুব কাছের মানুষ, জামাতের একদম সরাসরি এজেন্ট মাবরুর রাশিদ বান্না এবং ইমেইল হক সহ একাধিক বাটপার, এরা সবাই একই সিন্ডিকেটের অংশ, অর্থাৎ ফারুকী তিশাদের ভাই বেরাদার সিন্ডিকেটের অংশ। মিডিয়ার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ার এরা দখল করে বসে আছে যাতে বাইরের কোনো নতুন প্রতিভা মাথা তুলে দাঁড়াতে না পারে। ভাবা যায়, একজন প্রবীণ পরিচালক নতুনরা যেন আসতে না পারে সেই জন্য একটা জাল বুনে রেখে দিয়েছে। সেই জাল ভেদ করে নতুন কোনো গুণী পরিচালক তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে না, যার কারণে বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ এখন মুখ থুবড়ে পড়ে গেছে। শিল্পের আড়ালে এই যে ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি, রাজনৈতিক লবিং আর ব্যক্তিগত কেলেঙ্কারি, এর বিচার কি বাংলাদেশে হবে না? আশা করি হবে, কেউ না কেউ তো করবেই। আজ আপনারা যা দেখলেন এটা সিম্পল ট্রেলার মাত্র, এরপর অসংখ্য গল্প সামনে আসবে, প্রমাণ আসবে, তখন আপনারা ভাববেন এই পাওয়ার কাপল মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা, এদের আড়ালটা কতটা অন্ধকারাচ্ছন্ন, কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর। আরো একটা তথ্য দিই, ফারুকী নাখালপাড়ায় থাকতো। নাখালপাড়া জামে মসজিদে তার কৈশোর বয়সে শিকার হয়েছিল। এটা
বলা যায় কিনা জানি না, এটাকে বলাৎকার আপনারা বলতে পারেন। এই কথাটা পরবর্তীতে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও আমরা জেনে গেছি। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রত্যেকটা ব্যক্তিবর্গের সাথে গান বাংলার তাপস, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, অসংখ্য ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক ছিল। সেটাকে কাজে লাগিয়ে প্রচুর টাকা পয়সা কামিয়েছেন, সেটা হোক বৈধ কিংবা অবৈধ, টাকা কামিয়েছেন, এই নিয়ে কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিল নুসরাত ইমরোজ তিশা। বঙ্গমাতা চরিত্রে অর্থাৎ শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছিল নুসরাত ইমরোজ তিশা। আর শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিল আরেফিন শুভ। শুধুমাত্র এই চরিত্রে অভিনয় করার জন্য আরেফিন শুভ নতুন কোনো পরিচালকের কাজ করতে পারে নাই গত 1.5 বছর। এবং আরেফিন শুভকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার একটা হুমকিও দেওয়া হয়েছিল, কারণ সে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে। এবং এই চরিত্রে অভিনয় করার ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার পূর্বাচলে তাকে একটা প্লট বরাদ্দ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ফারুকীর তত্ত্বাবধানে আরেফিন শুভর সেই প্লট বাতিল ঘোষণা করা হয়। ভাবতে পারেন কি প্রহসন! যদি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করার কারণে আরেফিন শুভ এতগুলা হেনস্থার শিকার হয়, সেক্ষেত্রে বঙ্গমাতা বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করার জন্য নুসরাত ইমরোজ তিশার কেন কিছু হলো না? উল্টো তিনি কিভাবে সাংস্কৃতিক জগতের সম্রাজ্ঞী বনে গেলেন? জামাই মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা বনে গেলেন? সবকিছু উপরওয়ালার খেলা না, এগুলা হচ্ছে তদবিরের খেলা। সেই একই ধারা অব্যাহত রেখে মোস্তফা সরোয়ার ফারুকী আবারও চাচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকার অর্থাৎ বিএনপির মন্ত্রিসভায় কোনো একটা স্থানে প্রবেশ করার জন্য সর্বোচ্চ লবিং তদবির চালাচ্ছে। নুসরাত ইমরোজ তিশাও সর্বোচ্চ লবিং তদবির চালাচ্ছে, কারণ এরা তো বুঝে গেছে জুলাইয়ের সেই চেতনাকে বিক্রি করে তারা যে মিডিয়া জগৎটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের শিল্পকলাকে ধ্বংস করে ফেলেছে, একদম লুটে পুটে চেটে পুটে খেয়ে ফেলেছে। এখান থেকে বাঁচার জন্যই মূলত বিএনপির সাথে আতাত করবার চেষ্টা করছে। তারেক রহমানকে বাগিয়ে তারেক রহমানের কাছের মানুষ হবার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন এম্বাসি দিয়ে তারা প্রচেষ্টা চালাচ্ছে। দেখা যাক তারেক রহমান এবং বিএনপি ফাঁদে পা দেয় কি না। তবে বিএনপির উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, ফারুকী তিশা হতে পারে তারা ভালো শিল্পী, ভালো পরিচালক, কিন্তু এদের কোনো আদর্শিক বিষয় নাই। এরা সম্পূর্ণরূপে আদর্শচ্যুত মানুষ। এরা যেখানে মধু পাবে সেখানেই উড়ে যাবে। এরা হচ্ছে গিয়া সুসময়ের মৌমাছি। আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের থেকে সুবিধা নিয়েছে, এখন বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে, বিএনপির থেকে সুবিধা নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আপনাদের প্রতি আবারও আহ্বান থাকবে, এদের ফাঁদে পা দিয়েন না। এদের ফাঁদে পা দেবেন তো বাংলাদেশের সাংস্কৃতিক সেক্টরটা যতটুকু বাকি আছে সেইটুকু ফুকলা করে ছেড়ে এরপর অস্ট্রেলিয়াতে চলে যাবে, কারণ সেখানে সে বাড়ি ক্রয় করেছে। তার সম্পত্তির একটা বিশাল অংশ অস্ট্রেলিয়াতে ইনভেস্ট করা। আশা করি বুঝতে পেরেছেন। মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।